মেঘলা দুপুরের হলদেটে আলো আর গা শিরশির করা ঠান্ডা আবহাওয়ায় ঝিমুনির মতো আসছিল প্রেরণার। বিগত 1 ঘন্টা যাবৎ দাঁড়িয়ে আছে শুদ্ধর স্কুলের সামনে। আজ মিড টার্ম পরীক্ষা শুরু হয়েছে শুদ্ধর, এবং আজই ওদের নিমন্ত্রণ আছে মির্জা বাড়িতে। শ্রেয়াকে উঠিয়ে নিয়ে যাবে আজ তার শ্বশুর বাড়ি থেকে। ইনু, প্রীতম আর মিস জেনি পৌঁছে গিয়েছে। প্রেরণা অপেক্ষা করছিল শুদ্ধর পরীক্ষা শেষ হওয়ার জন্যে। ছেলেটা বেরুলে ওকে নিয়ে বাড়িতে গিয়ে গোসল সেরে দাওয়াত খেতে যাবে বলে মনস্থির করেছে। দাঁড়িয়ে থেকে পা ব্যথা করছে, কোথাও একটু বসবে সে জো নেই। স্থান সংকুলনের জন্য স্কুলের সামনে দাঁড়িয়ে থাকাও কষ্টের হয়ে দাঁড়ায় কখনো কখনো। আশেপাশে পুরুষ মানুষ এসে জড়ো হচ্ছে দুই একজন করে, এরাও সম্ভবত গার্ডিয়ান। সবাইকে দেখতে দেখতে লম্বা একটা শ্বাস ফেলে প্রেরণা। সত্যি বলতে সে বারবার চেয়েছে একটা নির্ঝঞ্ঝাট গৃহিণী জীবন, অথচ এই তাকে একা হাতে শুদ্ধর বাবা এবং মায়ের কাজগুলি করতে হয়। এজন্য সবাই তাকে খুব বাহবা দেয় সবসময়, কিন্তু প্রেরণা জানে প্রেরণার বিরক্তি আসছে রোজ রোজকার এই দায়িত্বে। জীবনের তেতো স্বাদ কমাতে তাই সে কল্পনার রাজ্যে বিচরণ করে। সেখানে দেখে শুদ্ধকে তার বাবা রোজ স্কুল থেকে নিয়ে আসছে। বাড়িতে ফিরলে প্রেরণা দুজনের ঘাম মুছিয়ে দিচ্ছে শাড়ির আঁচলে। এখনো যখন সে দৃশ্য দেখছিল, দৃশ্যটা কল্পনাতে। হুট করে সেখানে চলে এলো ইহান তাজওয়ার মির্জা। ধবধবে সাদা আটশাট পাঞ্জাবি পরনে তার বলিষ্ঠ শরীরে। আতকে উঠে প্রেরণা বড় বড় শ্বাস ফেলে। নিজের কল্পনা থেকে দ্রুত বেরিয়ে ঢোক গিলে চোরের মতো আশেপাশে তাকায়। তার হঠাৎ মনে হলো তার অবচেতন মনে হুটহাট আসা এই নোংরা চিন্তাভাবনাগুলো লোকজনের কাছে দৃশ্যায়িত হচ্ছে। লোকজন মুখে থুথু জমিয়ে নিয়ে বলছে, ছি ছি ভদ্র মহিলা, এই তোমার স্বামীর প্রতি ভালোবাসা? মরে গিয়েছে বলে আরেক পুরুষকে নিয়ে বাসনা সাজাও? প্রেরণা ছটফটিয়ে উঠে তাদের কাছে মনে মনেই সাফাই গায় নিজের। বিশ্বাস করুন, আমি শুদ্ধর বাবাকে ভালোবাসি। আমি বাসনা করতে চাই না অন্য পুরুষকে। আমার সাথে এসব কি হচ্ছে আমি জানি না, এগুলো কিছুই। এর উপর আমার কোনো নিয়ন্ত্রণ নেই। যদি থাকতো, আমি কল্পনার প্রেরণার গলা টিপে ধরে মেরে ফেলতাম, অথবা ওই লোকটাকে বলতাম, দয়া করে আমার পিছু ছাড়ুন, আপনি আসবেন না আমার কল্পনায় হুট করে। বাস্তবে বা কল্পনাতে প্রেরণা ফাঁকা নয়। আপনার প্রয়োজন নেই আমার। গাড়ির হর্নের শব্দে প্রেরণার ঘোর কাটে, মুখটা অন্ধকার হয়ে যায় হঠাৎ। 3-4 দিন পেরিয়েছে ওই লোকটার সাথে শেষ কথা হয়েছে। এমন একটা অদ্ভুত কাকতালীয় ঘটনায় দুই বাড়ির প্রত্যেকেই বিস্মিত। ও বাড়ি থেকে বড়রা অনেকে ছুটে এসে প্রেরণাকে বিস্ময় নিয়ে দেখেছে, কথা বলেছে, প্রেরণার সাথে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করেছে। তারপর ওই লোকটা যেন 3 দিনের জন্য ভ্যানিশি হয়ে গিয়েছেন। একটা অতীত, একটা স্বাভাবিক দুর্ঘটনা নিয়ে অপরাধ বোধে ভুগতে দিতে ইচ্ছুক নয় প্রেরণা কাউকে। সে চায় না এমনটা, কিন্তু এসব কথা বলার জন্য সময় সুযোগ সে পায়নি। নয়তো প্রেরণা কথা বলতো লোকটার সাথে। প্রেরণার ভীষণ খারাপ লেগেছে আলোর কাছে এটা শুনে যে ওয়াসিদ শরীফের মৃত্যুকে কেন্দ্র করে ইহান তাজওয়ার সাইকিয়াট্রিস্টের তত্ত্বাবধানে ছিল দিনের পর দিন। চাকরি ছেড়েছে স্যারকে বাঁচাতে না পারার অপরাধ বোধে। লোকটা বুঝি এতটাই অনুগত ছিল নিজের স্যারের। দৃষ্টি ঝাপসা হয় প্রেরণার। অদ্ভুত এই পৃথিবী আর অদ্ভুত এখানকার মানুষগুলো। আরে বেরোনো না। পুরুষালী কণ্ঠের ডাকে চকিতে ঘুরে তাকায় প্রেরণা। লোকটা হাসি হাসি মুখ করে তাকিয়ে আছে। রিকুর বাবা উনি ব্যবসায়ী জিহাদুল ইসলাম। লোকটা এগিয়ে এসে উৎফুল্ল ভঙ্গিতে বলে, কেমন আছো বেরোনা? প্রেরণা খানিকটা পিছিয়ে যায় সংকোচে। লোকটাকে রিকু আর শুদ্ধের বন্ধুত্বের খাতিরে সহ্য করতে হয়, নয়তো প্রেরণা মাঝে মাঝে ওনার মুখের উপরে বলতে ইচ্ছা করে। আমাকে প্রেরণা নয়, ভাবি ডাকুন। হাসার চেষ্টা করে প্রেরণা বলে, এই তো ভাই, আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন? ভাবি কেমন আছে? জিহাদুল প্রশ্নটার উত্তর দেওয়ার চাইতে প্রেরণাকে লক্ষ্য করতে আগ্রহী বেশি। ভীষণ অমায়িক স্মার্ট একজন ভদ্রমহিলা। হাসিতেই দম আটকে দেয় যে কোনো পুরুষ ঘায়েল হতে বাধ্য। ভেতরে ভেতরে এর শ্বাস ফেলে জিহাদুল। বাড়ির বউগুলো কেন এত ম্যারমেরে হয়? কেন এমন স্মার্ট এবং প্রাণোচ্ছল হয় না? প্রেরণা শাড়ির আঁচলে ঘাম মুছে। জিহাদুল এই দৃশ্যেও অভিভূত হয়। যেমন সুশ্রী ভদ্রমহিলা, তেমন সুশ্রী এর প্রতিটি কাজ। এখানে দাঁড়িয়ে আছো কেন? চলুন গাড়িতে বসবেন আমার। শ্রদ্ধ আর রিকু তো একসাথেই বেরোবে। প্রেরণা দুপাশে ঘন ঘন মাথা নাড়ায়। না, তার দরকার নেই। এর মাঝে শুদ্ধ আর রিকু এলে পিকু পাপার কাছে বায়না করে শুদ্ধকে গাড়িতে নেবে সে। জিহাদুল ছেলের গাল টিপে দিয়ে বলে, অবশ্যই শ্রদ্ধা গাড়িতে যাবে। আমার শ্রদ্ধা আর তার মাম্মাকে পৌঁছে দেব। এই না না, তার দরকার নেই। প্রেরণার বারণ শুনে শুদ্ধই শুরুতে চেঁচামেচি শুরু করে দেয়। সে রিকুর সাথে গাড়িতে উঠবে। প্রেরণা ছেলেকে ধমকাতেও পারছে না লোক সম্মুখে। সে অসহায়ের মতো আশেপাশে তাকায় শুধু। জিহাদুল হাসি হাসি মুখ করে গাড়ির দরজা খুলে দেয়। শুদ্ধ অবুজের মতো লাফিয়ে ওঠে গাড়িতে, আর প্রেরণা ছাড়ে দীর্ঘশ্বাস। যেতে যেতে নিউটাউন রোডে রিকুদের বাড়ির গেটে গাড়ি থামে।
রিকুর মাম্মা জেরিন গেট খুলতে গাড়িতে প্রেরণাকে দেখে কপাল খানিকটা কুচকালেও পর মুহূর্তে নিজেকে সামলে নিয়ে মুখ হাসি হাসি করে সালাম দেয়। সত্যি বলতে প্রেরণাকে নিয়ে তাদের ভাবি মহলে সবার মধ্যে একটা আতঙ্ক কাজ করে বরাবর। ভীষণ ঈর্ষা হয় প্রেরণার রূপ আর ফিগার দেখলে। সেই ঈর্ষা দ্বিগুণ বাড়ে যখন নিজেদের বরের মুখেও প্রেরণার প্রশংসা শুনে। ভাবিরা সবসময় তাই খুব একটা ঘনিষ্ঠ হতে চায় না প্রেরণার সাথে, পাছে নিজের স্বামীদের নজরে পড়ে যায় সুশ্রী আর চমৎকার শারীরিক গঠনের 28-এর এই বিধবা নিঃসঙ্গ ভদ্র মহিলাকে। কিন্তু ওই যে পুরুষ জাতের নাক লম্বা এই ব্যাপারে ঠিক গন্ধ পেয়ে যাবেই, এমন জিনিস এই দেশে আছে। রাশিয়ানে চোখ দিয়ে গিলতেও কত আরাম। আর তার উপর বিধবা নিঃসঙ্গ, চোখে চোখে একটু হাই হ্যালো হলে স্বেচ্ছায় সভ্যে সবকিছু। আর এই পুরুষ মানুষ হচ্ছে দয়ার শরীর, হাতের কাছে সুন্দরী বিধবা অসহায় নারী দেখলে এদের সহানুভূতি জেগে ওঠে। সহানুভূতি দেখাতে দেখাতে বিছানায় নিয়ে শাড়ি খুলে। জেরিন স্বামীর উপর বিরক্ত, নিজের স্বামীর চরিত্র সম্পর্কে তার তো কিছু অজানা নেই। অফিস থেকে খবর আসে পিয়ের সাথে মাঝে মাঝে কেবিনে দরজা আটকে মিটিং ফিটিং করে। বাচ্চাদের মুখের দিকে চেয়ে চুপ করে থাকে জেরিন, সরাসরি প্রমাণ পেলে একদিন গলা টিপে ধরবে। আজ এভাবে প্রেরণাকে দেখে মেজাজ বিগড়ে গেলেও পরিস্থিতি বুঝে চুপ থাকে জেরিন। জিহাদুল রিকুকে নামিয়ে দিয়ে গাড়ি স্টার্ট করে দিয়ে চলে যায় প্রেরণাদের নামিয়ে দিতে। সানায়ের শব্দে কান ঝালপালা হয়ে যাচ্ছে সকলের। সামিন গিয়ে 2বার থামিয়েছে। ইরফান শোনেনি বড়দের কথা। সাউন্ড বক্সের সানায়ের সুর বাজিয়ে চলেছে সকাল থেকে। এটা না করলে নাকি বিয়ে বাড়ি লাগছে না বাড়িটাকে। খুব আর খুবই সাধারণভাবে মেয়ের বিয়ের অনুষ্ঠান করছে শান্ত, বলতে গেলে ঘরোয়া পরিবেশে। এজন্য একটা পয়সাও সে সেহার মামাদের থেকে নেয়নি। সেহার দাদাবাড়ির লোকজন নিয়ে খুব কাছের হাতে গোনা 200 মানুষ আমন্ত্রিত। আর বরপক্ষ থেকে আসবে 20-22 জন। বাড়িটাকে সাজানো হয়েছে খুবই সাধারণভাবে। এটা সেহার ইচ্ছেতে হয়েছে। সেহাকে সাজাতে এসেছে মুয়া। গাঢ় সবুজ রঙের বেনারসি আর হালকা সোনার গয়না একেবারেই দ্যুতি ছড়াচ্ছে মেয়েটা। তখন তো মেকআপ নেয়নি তখনও। উজ্জ্বলের দাদুর সাথে ভিডিও কলে কথা বলতে বলতেই গালে ব্লাশন দিচ্ছিল। ওপাশে নিজাম মাহমুদ উজ্জ্বলের ফোনটা নিয়ে বসেছে নাত বউয়ের সাথে কথা বলতে। পুরোপুরি সুস্থ নয় সে, আগের মতো হো হো করে হাসির ঝঙ্কার তুলতে বারণ তার। নাত বউকে দেখাচ্ছে সে নিজেও একটা শেরওয়ানি নিয়েছে উজ্জ্বলের মতো ধবধবে সাদা রঙের। বরকে দেখবে নাকি দাদু ভাই? নিজামের প্রশ্নে সেহা লাজুক হেসে দুপাশে মাথা নাড়ে। নিজাম মাহমুদ ধীরে ধীরে উজ্জ্বলের ঘরের দিকটাতে এগিয়ে যায়। উজ্জ্বল তখন সবেমাত্র গোসল শেষ করে বেরিয়েছে, কোমরে একটা ধবধবে সাদা রঙের তোয়ালে, ভেজা ভেজা শরীরটা উন্মুক্ত। নিজাম মাহমুদের হাতের ক্যামেরায় ও বন্দি হতেই চোখ বড় বড় করে উজ্জ্বল তড়িৎ ঘুরে যায়। তোয়ালে উঠিয়ে ঢেকে নেয় উন্মুক্ত বক্ষপট। সেহা চোখ নামিয়ে নেয় লজ্জায়। তার গাল দুটো ব্লাশ ছাড়াই লাল লাল হয়েছে। ওপাশে শুনতে পাওয়া যাচ্ছে দাদা নাতির তর্কাতর্কি। উজ্জ্বল ধীরে ধীরে বকছে দাদুকে, বলছে, ওটিতে কি ডক্টররা কমন সেন্স কেটে রেখে দিয়েছে? এটা কি করলে? আরে আমি কি আর বুঝি, তুই নেংটু পুংটু হয়ে বের হবি এভাবে? উজ্জ্বল কটমট চোখে দাদুর দিকে তাকিয়েছে। নিজাম মাহমুদ বলছে, আরে একটু দেখুক না, তুই লন্ডন থেকে দেখে কত ভালো বড়ি বানিয়েছিস, একটু শো অফ করবি না? এরপর কত এভাবে দেখবে তোকে। রুদ্ধশ্বাসে ছুটে এসে উজ্জ্বল দাদুর হাত থেকে ফোনটা কেড়ে নিয়ে কল কাটে। সে হাত থম মেরে বসে আছে, বড় বড় শ্বাস ফেলছে সে লজ্জায়। পাশ থেকে ইসি আর ইনু বলে ওঠে, কি রে, কি বললো উজ্জ্বল ভাই? এভাবে ঘামছিস কেন? সেহা দুই পাশে মাথা নাড়ায় ঘন ঘন। অর্থাৎ কেউ কিছু বলেনি। চুপচাপ কান থেকে ইয়ারফোন খুলে ফেলে সে, শ্বাস আটকে বসে থাকে। বাইরের বাগানে রান্নাবান্না চলছে। ইরফান খুবই দায়িত্বশীল ছেলে হয়েছে এ বাড়ির। এই প্রথম কোনো অনুষ্ঠান সে নেতৃত্ব দিচ্ছে বড়দের কোনো সাহায্য ছাড়াই। ওকে সাহায্য করছে মুইন আর প্রীতম। সবটা ঠিকভাবে সামলে উঠতে না পারলেও তার মেজাজ তাকে সামলে নিচ্ছে খুব ভালো করে। সুইমিং পুল এরিয়া থেকে বাইরের বাগানে উকি দিলে বাবুর্চিদের দেখা যাচ্ছে। ঘড়িতে সময় দেখে ইরফান হাঁক ছাড়ল। দাদু, আর কতক্ষণ? দ্রুত পায়ে হেঁটে ইরফান ভেতরে ঢুকে যতটুকু কাজ করছে চেঁচামেচি করছে তার চেয়েও বেশি। বড়রা সবাই ওর কাণ্ড দেখে ঠোঁট টিপে হাসছে। ইরফান কাউকে পাত্তা না দিয়ে হাঁক ছাড়তে ছাড়তে দোতলার বারান্দায় যায়। এই সে আরিনো, আমি বলে দিলাম, গিয়েতে যদি বেশি টাকা চেয়ে কাহিনী করেছিস তো তোদের কপালে দুঃখ আছে। ঋতু আসে ওকে থামাতে। আহা, এত চেঁচাচ্ছিস কেন? আর এত লম্ফঝম্প কেন? কাজ কি তুই একাই করছিস? গিয়ে দেখ নিচে বাড়ির 2 জামাই মুইন আর প্রীতম কত কাজ করছে। তোর মতো হাক ডাক দিচ্ছে কেউ? ইরফান ঘরমাক্ত শার্টের উপরের বোতাম দুইটা খুলতে খুলতে গা ছাড়া ভঙ্গিতে জবাব দেয়। যুগটা এমন মাম্মা, নিজের ঢাক নিজেকে পেটাতে হয়। ঋতু দেখে ছেলেকে, পরপর ঘুরে বড় ছেলের ঘরের দিকে তাকায়। ভেতর থেকে আপনা আপনি একটা বড় দীর্ঘশ্বাস বেরিয়ে যায় তার।
কোনো কথা না বলে ঋতু চলে যায়। ইরফান নিজের বইয়ের খোঁজে রুমে ঢুকতে গিয়েও ঢুকলো না। তার পা থামলো দাদানের ঘরের সামনে। দরজা ভেতর থেকে বন্ধ। বিগত 4 দিন ধরে এমনটাই দেখছে ইরফান। দাদান আর দাদান নেই, কি এমন ঘটতে পারে? নিজের স্যারের বউকে ভালোবেসেছে বলে এমন করছে? এটুকু তো ইরফানের বোধগম্য হয়। দরজায় টোকা দেওয়ার সাথে সাথে ইহান দরজা খুলল। মুখটাকে হাসি হাসি করার চেষ্টা তার। গোসল সেরে নতুন একটা সাদা পাঞ্জাবি পরে হাতা গুটিয়ে নিতে নিতে উদাস গলায় বলল, বেরিয়ে হয়েছিলাম, বরপক্ষ রওনা দিয়েছে। পুরো ঘর থেকে সিগারেটের গন্ধ পাওয়া যাচ্ছে। ইরফান কয়েক পলক দাদানকে দেখে বলল, এইভাবে আর হবে বলে মনে হয় না। তুমি ফেল। দায়িত্বটা বড়দের উপর দেই, অথবা আমাকে দাও। কি? কৌতূহলী হয়ে ইহান জানতে চায়। তোমার আর জ্ঞানী আপার বিয়ের। ইহান চোখ তোলে তড়িৎ, পরপর চোখটা নামিয়ে বলে, এইসব কিছু হবে না, শাট আপ। মৃদু ধমকে ইহান ঘর থেকে বেরোতে নিলে ইরফান হাত টেনে ধরল দাদানের। ইরফান ভাইয়ের মুখে প্রশ্নবোধক দৃষ্টি ফেলতেই হঠাৎ ইরফান বলে উঠল, কাউকে কারো থেকে কেড়ে নেবে না তুমি। ইহান ভাবলেশীন দাঁড়িয়ে থাকে। ইরফান দরাজ গলায় ধীরে ধীরে বলে,